আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই, সকল শিক্ষার্থীদেরকে। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নতুন একটি অধ্যায় স্পর্শ করব। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে সসীম ধারা। এই ধারার কথা মনে পড়লে আমার গণিতবিদ গাউস এর কথা মনে পড়ে। ছোট্টবেলায় যখন সেই স্কুলে পড়তো তখন সে খুব দুষ্ট প্রকৃতির ছিল। তার কাহিনীটা এরকম যে তাকে বলা হলো যে অঙ্কই তাকে দেওয়া হোক না কেন কে দ্রুত শেষ করে কমপ্লিট করে সে ক্লাসে অন্যান্য স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করতো। এই জন্য তার টিচার, গণিতের টিচার তাকে বলল, তুমি এক কাজ করো, তুমি এই সংখ্যাগুলি লেখো 1 2 3 4 এগুলি লিখে 100 পর্যন্ত লেখো, লিখে এগুলি যোগ করো। এখন চিন্তা করো, স্বাভাবিক চিন্তা করো, 1 থেকে 100 পর্যন্ত লিখলেও তো তোমার 10 মিনিট সময় লাগবে। তারপরে আবার সেগুলি যোগ করে তো আরো জটিল বিষয়, তাই না? সুতরাং সে খুব দ্রুত এই অঙ্কটা শেষ করে দিল। কিভাবে শেষ করলো? সে উল্টা আবার যদি চিন্তা করে, এখানে 10 100 99, তারপর 98, তারপর 97, এইভাবে যোগ করতে করতে এটা 1 যোগ করলো। যোগ করে দেখলো কত হয়, 101। প্রত্যেকটা দেখো যোগফল 101 হচ্ছে। এইটাও 101, এইটাও 101, এইটাও প্রত্যেকটা যোগফল কি 101 হচ্ছে। এখন চিন্তা করলে 101 হলো। সে কোন বুদ্ধিতে করছে জানি না, টিচারও বুঝতে পারে নাই, কিন্তু টিচার অবাক হয়ে গেল এত দ্রুত কিভাবে সে সম্পূর্ণ করলো। তারপর অর্ধেক তো 50, 100 সংখ্যা যেহেতু এটা ডাবল করা হয়েছে এই জন্য সে অর্ধেক করে দিল। অর্ধেক করে অর্ধেক তো 100, অর্ধেক তো পদ সংখ্যা 100, মানে 100টা সংখ্যা, অর্ধেক হলো 50। এখন 50-এর গুণ করছে 85 কে 50, 85 কে 50, এই হলো 550, এটি যোগফল। টিচার অবাক হয়ে গেল, কি বলে, এটা কিভাবে সম্ভব? এটা সে নিজের ইচ্ছায় মন গড়ায় অঙ্কটা করছে, কিন্তু টিচারের বাসায় গিয়ে দেখে যে হ্যাঁ, যোগ করলে 5085 হয়, 5085 হয়। সুতরাং এই এটা দেখে বোঝা যাচ্ছে ওই ছেলেটা একদিন কিছু না কিছু হবে, ঠিকই সে এক বড় ধরনের গণিতবিদ হলেন। সুতরাং এরপর থেকেই দ্বারার উৎপত্তি হয়। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কথাটা, যে সংখ্যাটা কত জটিল ছিল, খুব সহজে সে সমাধান করলো। এখন এইরকম সংখ্যা যদি আমি ছোটবেলা আমাদেরকে বলা হতো যে দুই পরপর 2 অঙ্ক পরপর তুমি সংখ্যা লিখো, অথবা জোড় সংখ্যা লিখো, অথবা 3 অঙ্ক পরপর সংখ্যা লেখো। যেমন আমি 2 অঙ্ক পরপর সংখ্যা লিখলাম, 2 4, ইংরেজি লিখি, হ্যাঁ, 2 4 6 8 9, এভাবে যাচ্ছে, 100 পর্যন্ত লেখো, ঠিক আছে? আবার বললো 3 অঙ্কের পরপর, 3 অঙ্ক পরপর, যেমন 1, এরপরে কি 3, 1 2 3 4 5 6, হ্যাঁ, 7 8 9, তার 12, এইভাবে সংখ্যা লিখতে বললো। আমরা অবশ্যই লিখেছি, তাই না? এদের কি বলে? এদেরকে বলা হয় অনুক্রম। এদেরকে বলা হয় অনুক্রম, ঠিক আছে? যদি বলা হয় এইভাবে লেখা হলো 2 4 8 16 32, এই সংখ্যা লেখা হলো। এখন দেখো, প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কেমন? এই পরপর দুটি সংখ্যার অনুপাত আছে, দুটি সংখ্যার পার্থক্য কত? 2। যে এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে, দুটি সংখ্যার পার্থক্য কত? 2। এটার দিকে খেয়াল করো, এটা হলো দুটি সংখ্যার পার্থক্য 3। এখন এটার কি দুটি সংখ্যার পার্থক্য একই হয়? দেখো, এটা বিয়োগ করলে 2 হয়, এটা বিয়োগ করলে 4 হয়, এটা বিয়োগ করলে 8 হয়, এক একটা এক এক রকম হচ্ছে। কিন্তু আমি যদি ভাগ করি, 4/2, 8/4, দেখো পরপর কিন্তু পরপর দুটি সংখ্যা 2, তারপর 16/8 2, তাই না? এই পরপর সংখ্যার যদি আমি ভাগ করি, পর দুটি সংখ্যার অনুপাত বলতে পারো, এটাকে ভাগফল মানে অনুপাত।
কত 2। সুতরাং এই যে সম্পর্কটা পেলাম এটা হচ্ছে সাধারণ একটা পদ। এই সংখ্যা এই যে 2 3 আরো 2 পেলাম, এগুলো কি সাধারণ পদ, সাধারণ পদ। কিন্তু আমরা এই সাধারণ পদ বের করছি দুই নিয়মে, একটা হচ্ছে বিয়োগ করে, একটা হচ্ছে ভাগ করে। এতেই বোঝা যাচ্ছে ধারাটা দুই রকম হতে পারে। এই জন্য এখন বলো অনুক্রম, অনুক্রমের সাথে যদি আমি এই সবগুলিতে অনুক্রম যদি আমি করে প্রত্যেকটাতে কমা মুছে যদি প্লাস দেওয়া হয়, দেখো প্লাস দিয়ে দিলাম, এবার শেষেও প্লাস দিয়ে দিলাম, তখন হয়ে যাবে এটা ধারা। তখন কি হয়ে যাবে ধারা। তার মানে কোনো অনুক্রমকে যোগ চিহ্ন আকারে প্রকাশ করলে যা পাই সেটি হচ্ছে ধারা। যদি ধারা কাকে বলে তখন তোমরা এইভাবে সংজ্ঞা লিখতে পারো, কোনো অনুক্রমের পদগুলোর পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারার সৃষ্টি হয়। সুতরাং ধারা সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটাও যদি যোগ করি এই ধারা হয়ে গেল। আগে ছিল অনুক্রম, এখন হলো কি ধারা। দেখো অনুক্রম ছিল, এখন ধারা হয়ে গেল। ঠিক আছে, এখন এটা চলে যাচ্ছে আর এটা আমি দিলাম 200, লাস্ট পদ 256। এখন দেখো ধারা কয় রকম হতে পারে। দেখো দুইটার আমি কিন্তু লাস্ট পদ লিখেছি আর একটা লাস্ট পদ নেই, আমরা এটা জানি না, যাচ্ছে তো যাচ্ছে, এরকম যেতে পারে। সুতরাং আমরা এখানে দেখো ধারা বের করছি পরপর দুটি সংখ্যার পার্থক্য একই, পরপর দুটি সংখ্যার পার্থক্য একই। এই পরপর দুটি সংখ্যার পার্থক্য যদি একই হয়, এটা পর পর যদি একই হয় এদেরকে বলা হয় 1 নাম্বার সমান্তর ধারা, সমান্তর ধারা। আশা করি এটা বুঝতে পেরেছ, সমান্তর ধারা। আর দুটি পরপর দুটি সংখ্যার অনুপাত যদি একই হয় সেটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সুতরাং আমরা ধারা প্রধানত দুই প্রকার পেলাম, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই দুইটারই তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতে আছে। ধারার একটা অনুশীলনী 13.1, গুণোত্তর ধারা একটা অনুশীলনী, সেটা কি অনুশীলনী 13.2। কিন্তু এখানে দেখো নির্দিষ্ট করে দিয়েছি যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, এইভাবে 256টা পদ আছে আমাদের। এটাকে বলা হয় পদ সংখ্যা। এই পদ সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা লিখতেছি। এটা নির্দিষ্ট সসীম ধারা, সসীম গুণোত্তর ধারা। এই জন্য গুণোত্তর ধারা আবার দুই প্রকার, গুণোত্তর ধারা দুই প্রকার। আমার লেখা কি দেখা যাচ্ছে? সায়েন্সের স্টুডেন্ট, গুণোত্তর ধারা দুই প্রকার। এটা কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। এটা হলো সসীম, একটা হলো অসীম। সসীম যার সীমিত সংখ্যক পদ থাকে, যেমন দেখো এটা সীমিত সংখ্যক পদ আছে, এটা হলো সসীম। আর অসীমটা কি? যার সীমিত সংখ্যক পদ থাকে না, অসংখ্য পদ থাকে, যার শেষ পদ নেই। মনে করো আমি যদি একটা উদাহরণ টানি, তার মানে আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে সসীম ধারা, অসীম ধারা। দেখো এই যে উপরে লেখা আছে। সুতরাং আমরা ধারার প্রথমে অনুক্রম সম্পর্কে কথা বলেছি, তারপর ধারা কিভাবে পাওয়া যায়, অনুক্রমকে যোগ চিহ্ন পরপর যোগ চিহ্ন যদি প্রকাশ করা হয় সেটা হচ্ছে ধারা। ধারা দুই প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে পরপর দুটি সংখ্যার পার্থক্য যদি একই থাকে, আর গুণোত্তর ধারা হচ্ছে পরপর দুটি সংখ্যার অনুপাত যদি এক থাকে। দেখো এটা ভাগ করে 2, এটা ভাগ করে 2, পরপর দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2। সুতরাং সেটা হলো গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সসীম ধারা, একটা হচ্ছে অসীম ধারা। তার মানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসীম ধারা। এখন আমি অসীম ধারা সম্পর্কে একটু বলি, অসীম কেন হলো। আমরা জানি আল্লাহ তাআলা অসীম ক্ষমতার অধিকারী, আর আমরা হচ্ছে সসীম ক্ষমতার অধিকারী। এখন দেখো বাজার থেকে আমি বর্মি বাজার, আমাদের বাজারের নাম হচ্ছে, গ্রামের বাড়ি গাজীপুর, গাজীপুর একটা বর্মি বাজার আছে। দুঃখের বিষয় আমি একটা লাউ কিনতে গিয়েছিলাম। সেই লাউটা একটা মুরব্বীর কাছ থেকে কিনতে গিয়েছিলাম।
কিন্তু বাসায় এসে দেখি এটা পচা নষ্ট, কোথাও একটা ছিদ্র ছিল এরকম, আমি কিন্তু খেয়াল করি নাই। মুরব্বীকে বিশ্বাস করে কিনেছিলাম, কিন্তু আমাকে সে ধোঁকাবাজি করেছে, একটা নষ্ট লাউ দিয়েছে। সুতরাং এটার সাথে সাথে আমি কি কাটার জন্য উদ্যোগ নিলাম, যেটা আমি কেটে ফেলে দিব। তো আমার এই অংশটা না ফেলে প্রথমে মাছ বরাবর কেটেছি। কয়টা লাউ ছিল? আমি কিন্তু একটা লাউ নিলাম, ঠিক আছে। তারপর অর্ধেকটা করেছি, কত হলো? হাফ। আবার খণ্ড করেছি মাঝখানে, কয়টা অংশ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা লাউয়ের 4/1 ভাগ। আগে ছিল একটা লাউয়ের 2/1 ভাগ, আমি 4/1 ভাগ করলাম। এখন বলছি না, আরো ছোট করব, কারণ যে জায়গায় আমার নষ্ট আছে ওই জায়গাটা আমি ফেলে দিতে চাচ্ছি, সেই জন্য আবার ছোট করলাম। এক দাগ, এক দাগ। দেখো তো কয়টা খণ্ড হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 1/8। একটি লাউয়ের 8/1 ভাগ, একটি লাউয়ের 8/1 ভাগ। এখন যদি আমি আরো ছোট করতে চাই, এটা কি শেষ হবে? অনুপরমাণুতে চলে যাবে। সেটা কি আমার দ্বারা সম্ভব বিভক্ত করা? এই জন্য এটা বলা হয়েছে অসীম দ্বারা, চলতেই থাকবে। যদি আরো ছোট করি, প্রত্যেকটার মাঝখানে আরেকটা দাগ, একটা দাগ, যেমন দেখো এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই এখানে একটা দাগ দিলাম। এখন কিন্তু 16টা হয়ে গেছে, 1/16। একটি লাউয়ের 16/1 ভাগ। এখন আমি এই নষ্ট অংশটুকু, এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। চাচা লোকের এই অংশটা আমাকে নষ্ট দিল, তার মানে কত অংশ বাদ দিয়ে দিলাম? 16/1 ভাগ আমাকে নষ্ট দিল। আমি যদি 50 টাকা দিয়ে কিনি, 50 টাকা যদি 16/1 ভাগ করি, মাত্র অল্প একটু সে আমাকে লস করেছে, কিন্তু এতে আমার ভয় পাওয়ার কিছুই নেই। সেও নাও জানতে পারে। সুতরাং এই লাউটাকে আমি অসংখ্যবার খণ্ড করতে পারি। কিরকম? একটি লাউ ছিল, আমি সরি এটা বাদ দিলাম, অর্ধেক করছি, হাফ করলাম, 1/4, 8/1 ভাগ, 16/1 ভাগ, 1/32/1 ভাগ, এইভাবে যেতে 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 একবার সম্পূর্ণ করেছি। অনেকবার খণ্ড করেছি, যা অসংখ্যবার। এটাকে বলে অসীম ধারা, যার শেষ পথ অজানা। কত খণ্ড করবো আমি সেটা যদি না জানি, সেটা হচ্ছে অসীম ধারা। একটা লাউকে অর্ধেক করেছি, 4/1 ভাগ, 8/1 ভাগ, 16/1 ভাগ, 32/1 ভাগ, এবার 64/1 ভাগ, এবার যদি ভাগ করতেই থাকি, সেটাকে বলা হয়। কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু সমান হতে হবে, ছোট বড় হলে হবে না। সেটা হচ্ছে বলা হয় অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা। গুণোত্তর কেন বলা হয়েছে? দেখো, এটাতে ভাগ করলে হাফ হবে, এটাতে পরপর দুটি সংখ্যার ভাগফল বা অনুপাত একই হবে, হাফ বা 2, যেটাই মনে করো। এটা যদি দ্বিতীয় পদ প্রথম পদ ভাগ করো, করে দেখো একই হবে। এখন যদি আমি বলি, এই সম্পূর্ণ লাউ যে আমি খণ্ড খণ্ড করলাম, একবারে খণ্ড 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 করতে 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 অনেক করছি, সম্পূর্ণ খণ্ড যদি আবার একত্রে করি, কি হবে? একটি লাউ হবে অবশ্যই, দুইটা লাউ তো হবে না। সুতরাং হ্যাঁ, কিছু শর্ট করতে পারে, কিন্তু লাউ হবে কিন্তু 1। লাউ হবে কত? 1। সুতরাং এটার যোগফল কি? 1 হবে। তো এ থেকে আমরা বুঝতে পারছি গুণোত্তর ধারাটা কি জিনিস, তাই না? এখন গুণোত্তর ধারা যদি সমান্তর ধারা হয়, সরি, গুণোত্তর ধারা সসীম হয়, সসীম গুণোত্তর ধারা যদি হয়, এর ক্ষেত্রে সসীম পদ বের করার জন্য পদ সংখ্যা, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, এইভাবে লাস্ট পদ যদি জানা থাকে, সেটা দিয়ে আমরা সসীম পদ বের করব। সেটার জন্য সূত্র হচ্ছে n তম পদ। এটা হচ্ছে গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ে অঙ্কটা আছে করা, a r⁻n-1। এখানে a হচ্ছে প্রথম পদ, আমি লিখে দিব। আর হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে পদ সংখ্যা। আর এই সম্পূর্ণ যদি মনে করো এটা থাকে, নির্দিষ্ট করে দিলাম 256, এর বেশি আমি খণ্ড করতে চাচ্ছি না। 256/1 ভাগ যদি করতে চাই, তখন এর সসীম পদ হয়ে গেল। সেই ক্ষেত্রে সসীম পদের n পদের সমষ্টি, পদ সংখ্যা কয়টা? n সংখ্যক পদের n পদের সমষ্টি। সমষ্টি হচ্ছে, এখানে দুইটা সমষ্টি হবে, 1 - r⁻n 1 - r। এখানে দেখো r এর মান, যখন এটাতে যদি ভাগ করো হাফ আসবে, এই জন্য r এর মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোট। r এর মান যদি ভগ্নাংশ আসে,
তখনই সমষ্টি সূত্র এরকম হবে সসীম গুণোত্তর ধারা। সসীম গুণোত্তর দ্বারা আর এর মান যদি ভগ্নাংশ আসে তবে কি হবে? তবে কি হবে বলো? তখন এই সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। আবার বলি, আর এর মান আমরা যে ভাগ করব সাধারণ অনুপাত, সেটা যদি 1 এর চেয়ে ছোট আছে, ভগ্নাংশ আসে, তখন আমরা সমষ্টি সূত্র এটা হবে। আর যদি আর এর মান ভগ্নাংশ হয় না, পূর্ণ সংখ্যা আসে 3 4 5, তখন আর আগে হবে r টু দি পাওয়ার n - 1 r - 1, কি হবে? r less than 1। এখানে n a কি? এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ হচ্ছে a, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে r, আর পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে n। কারণ কোনটা কি সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, নইলে আমি ব্যবহার করব কিভাবে? পদ সংখ্যা, এই দেখো পদ সংখ্যা, প্রথম পদ হচ্ছে এই যে প্রথম পদ হচ্ছে হাফ, সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যেমন আমি যদি বের করি, এখানে লেখা আছে r, দেখো দ্বিতীয় পদ 1/4, প্রথম পদ হাফ, 1/4 ইন্টু 2/1, কাটলে হলো হাফ। এটা অবশ্যই অনেক চেয়ে ছোট। পদ সংখ্যা কত? আমি কিন্তু পদ সংখ্যাটা বের করার জন্য এই সূত্র ব্যবহার করব। 1 নম্বর সূত্রটা বের করব এই পদ সংখ্যা বের করার জন্য। এই n তম পদ বলতে লাস্ট পদটাকে বোঝানো হয়, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আমরা n এর মান বের করব। সুতরাং এটা আমরা পারবো। ক্লিয়ার? এটা হলো সসীম ধারা। আমি যদি এই অঙ্কটা এই দুইটা সূত্রের ব্যবহার করতে চাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে, এই জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি এখানে। এই অঙ্কটায় যে ধারাটা একটি সসীম গুণোত্তর দ্বারা লিখে নিতে পারো। গুণোত্তর দ্বারা প্রথম পদ কি? a সমান হাফ গুণোত্তর ধারা সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 1/4 ইন্টু 2/1 সমান সমান হাফ, লেস দেন 1। আবার n তম পদ কত দেওয়া আছে বলো? 1/256, এটা দেওয়া আছে কিন্তু। তা আমরা জানি n তম পদ a r টু দি পাওয়ার n - 1। n তম পদ সূত্র কেন হয়? কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, এইভাবে 1/256 পদ পর্যন্ত যদি আমি যাই তো কয়টা পদ পাবো? সেই পদটা বের করার জন্য, সেই পদটা দেখার জন্য আমরা কি করব? এই n তম পদের সূত্র ব্যবহার করব। এখন দেখো এটার মান যদি আমি বসাই দিই 1/256, এর মান কত? হাফ, আর এর মান হাফ, n - 1। 256 এটা যদি উপরে নিয়ে যায় তো কাটলে কত হবে? 256 এর অর্ধেক করলে কত হয়? 2 যদি উপরে নিয়ে যায়, দুইটা যদি উপরে নিয়ে যায় তখন কি হবে? 56, 256 ভাগ 2, 128 হবে, তাই না? 1/128 হাফ n - 1। এখন যদি আমি লিখি হাফ n - 1 and হাফ 1 বাই কত? 2 রূপে কত দিলে 128 হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে 7। এখন দেখো বৃত্তি বৃত্তি যদি একরকম হয়ে যায় পাওয়ারটা সমান লেখা যায়। সুতরাং n সমান আমরা 8 পেলাম। সুতরাং 1/2 লেখাটা দেখা যাচ্ছে, তাই না? আমি একটু নিচে নামাই দিই, দেখো এখন দেখা যাচ্ছে। ঠিক আছে? আমি আবার বলি যে এই যে ধারাটা দেওয়া আছে, এটা যদি একটা অঙ্ক আসে 2 নম্বরে যে পদ সংখ্যা কত বের করো, তখন আমরা লিখবো গুণোত্তর দ্বারা প্রথম পদ এর সমান হাফ, গুণোত্তর দ্বারা সাধারণ পদ আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, n তম পদ হচ্ছে লাস্টেরটা। তারপর আমরা n তম পদের সূত্র লিখবো। n এর মান হচ্ছে 1/256, এর মান হাফ, আর এর মান হাফ, এই দুটা এখানে নিয়ে গেলাম, 1/128 হলো। এটা যা আছে তাই, 128 মানে কি? হাফের উপরে 7, এভাবে হাফ হাফ চলে গেল, n সমান 8। সুতরাং 1/2, 1/4, 1/8 যদি 1/256 পর্যন্ত যায়
তবে 8টি পদ হবে। কয়টা পদ হবে? 8টি পদ। সুতরাং আমরা এই দেখো n পদের সমষ্টি মানে কি 8 পদের সমষ্টি যদি যোগ করতে বলে কত হবে, কারণ এই জাতীয় অঙ্ক কিন্তু কতে আসতে পারে, যদি এটা গুণোত্তর দ্বারা রসীম দ্বারা, কিন্তু এই সমান্তর দ্বারাও সসীম গুণোত্তর দ্বারাও অঙ্ক আসতে পারে। এখন লেখো আমরা জানি n পদের সমষ্টি n পদের সমষ্টি a 1 minus r to the power n 1 minus r। কেন? r এর মান 1 এর চেয়ে ছোট ছিল, ভগ্নাংশ ছিল, সুতরাং r পদের সমষ্টি। 8টা পদ পেয়েছি না, এর মান কত? হাফ। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এর মান হাফ, এর উপরে 8, নিচে 1 মাইনাস হাফ। এটা লসাগু করলে হাফ হবে, আর এখানে একটা হাফ, 1 মাইনাস 1/8 মানে 256 নাকি? 1 মানে 1 এর উপরে 8 থাকলে 1ই হয়, 2 এর উপরে 8 দিলে 256 হয়। এখন হাফ হাফ কাটা যদি যায় থাকে 1 মাইনাস 1/256। যদি লসাগু করি 256, 258 লিখছি কেন? 56, ঠিক আছে? কত? 256 মাইনাস 1 কত পাইলাম? 255 মাইনাস 256। এই হলো এই পদের সমষ্টি। সুতরাং আমরা এই সমষ্টির দুইটি অঙ্ক দেখিয়েছি, মানে একটা অঙ্কের সাহায্যে দুইটি সূত্রের ব্যবহার দেখিয়েছি আমরা। কারণ ব্যবহার যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু এই অঙ্ক করা সম্ভব নয়। আমি আবার প্রথম থেকে বলি, গুণোত্তর দ্বারা দুই প্রকার, সসীম গুণোত্তর দ্বারা, অসীম গুণোত্তর দ্বারা। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা, কিন্তু সসীম গুণোত্তর দ্বারা গতে আসতে পারে। যদি এরকম একটা ধারা দেওয়া থাকে তখন সসীম গুণোত্তর দ্বারার nতম পদ, n পদের সমষ্টি, দুইটা সূত্র হবে। r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তখন উপরের সূত্র, 1 এর চেয়ে বড় হলে নিচের সূত্র। আমরা nতম পদের সূত্র দিয়ে n এর মান আগে বের করে নিয়েছি, তারপরে n পদের সমষ্টি 8 পদের সমষ্টি ক্যালকুলেশন করলে সমষ্টিটা হয়ে গেল। এখন আসো অসীম গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি করণীয়। এখানে কিন্তু বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আমরা একটা সূত্র লিখে রাখি, সেটা হলো n পদের সমষ্টি। কারণ অসীম হতে হলে অবশ্যই কি ভগ্নাংশ হতে হবে, সেই কারণে a 1 minus r to the power n 1 minus r, r এর মান 1 এর চেয়ে ছোট। সরি আমি কি ভুল লিখেছি আগে? r এর মান 1 এর চেয়ে ছোট এরকম হবে। সরি আগে কি লিখছি মনে নাই, r এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট এরকম হবে, 1 greater than r। আচ্ছা এই সূত্রটা একটু লিখি। r কি বলেছিলাম? r হচ্ছে, দেখো ধারাটা আবার লিখি, 1/4, 1/8, 1/16, এইভাবে যেতে যেতে যাবে, অনেকক্ষণ যাবে। এখন এটা হলো প্রথম পদ। অনুপাত কি? হাফ ছিল। অনুপাত r এর মান কত ছিল? হাফ। এটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। এই r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় বা -1 less than r less than 1 এটা লেখা যায়। পরম মান উঠাইলে এই পাশে মাইনাস এই পাশে প্লাস হয়, এটা হলো শর্ত। এটা কি শর্ত? দুইটা শর্ত আছে, একটা শর্ত হচ্ছে অসীম গুণোত্তর দ্বারার জন্য, এটা হলো অসীম গুণোত্তর দ্বারার শর্ত। আর সসীম গুণোত্তর দ্বারা হচ্ছে লেস দেন না হইয়া গ্রেটার দেন হবে। আচ্ছা এখন দেখো n কি বলছে, r এর মান 1 এর চেয়ে ছোট হবে। তো 1 এর চেয়ে ছোট মানে কি? হাফ, 1/3, 1/4, 1/5 এগুলি হবে, কিন্তু -1 এর চেয়ে বড় হবে। তার মানে কেন? ঋণাত্মক r এর মান আসবে না। -1 এর চেয়ে বড় মানে 0 অথবা অন্য সংখ্যা। আচ্ছা এরপরে একটু খেয়াল করো, তোমাদের বইয়েও কিন্তু এই তথ্যটা সুন্দর করে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 139, যে n কি? দেখো যে nটা কি? পদ সংখ্যা। n কি ছিল? এটা হলো আমি অনুপাতটা লিখে রাখলাম, আর পদ সংখ্যা n। পদ সংখ্যা কোথায় হয়? ঘাত। যেমন দেখো
হাফের উপরে যদি কিউব দেই তখন হবে এই সংখ্যা, হাফের উপরে যদি 4 দেই তখন হবে এই সংখ্যা, তাই না? হাফের উপরে যদি 5 দেই তখন কি হবে বলো? 1/32। এখন বলো ঘাত যদি বাড়ে সংখ্যাটা কি কমে যাচ্ছে না? 1/8, এর চেয়ে ছোট কিন্তু 1/16, এর চেয়ে ছোট কিন্তু 1/32। সুতরাং ঘাত যদি বেড়ে যায় মানে n এর সংখ্যা যদি, তখন কি হবে? n এর মান যদি বেড়ে যায়, পদের সংখ্যা যদি বেড়ে যায়, একটা পদ, দুটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, এরকম পদের সংখ্যা যদি বেড়ে যায় তো r টু দি পাওয়ার n এর মান, এই যে এখানে এই r টু দি পাওয়ার n এর মান কমবে। যদি দেখো হাফ, 1/4, 1/8, 1/16, এটা কি কমতেছে না? তার মানে কি টু দি পাওয়ার r এর মান কমতেছে। দেখো 1 যে দেখো r এর মানটা কি, আর তো হাফ, প্রত্যেকটাতে দেখো হাফ আছে, হাফ আছে, কিন্তু ঘাত দেখো 3, পদ সংখ্যা 3, পদ সংখ্যা 4, পদ সংখ্যা 5, পদ সংখ্যা যতই বাড়তেছে তার মানটা ততই কমে যাচ্ছে। সুতরাং এটাই বলা হচ্ছে ঘাত যত বাড়বে পদ মান তত টু দি পাওয়ার ততই কমবে। কমতে কমতে, অর্থাৎ যে আমি যে একটা লাউয়ের উদাহরণ দিয়েছি, যার আগে অর্ধেক করছি, 4/1 বা 8/1 বা ছোট হচ্ছে না, এটি বলা হচ্ছে ঘাত যত বাড়বে মানে পদ সংখ্যা যত বেশি হবে তার মান তত ছোট হবে। টু দি পাওয়ার r মানে কি এর মান, এই দেখো হাফ, হাফ ইনটু 4, কি এটা চেয়ে এটা ছোট, এটা চেয়ে এটা ছোট না, এটি বলছে ছোট হচ্ছে। পদ সংখ্যা বাড়তেছে, 2 পদ থেকে তৃতীয় পদ ছোট, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ ছোট, এবার ছোট হতে হতে এমন সময় হবে যে এর মানটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে, ওই যে অণু পরমাণুতে বিভক্ত করে লাউয়ের মতন কাহিনী হয়ে যাবে। সেই কারণে এইখানে যে অংশটা আছে, এই যে এই অংশটা শূন্য হয়ে যাবে। এই জন্য অসীম গুণোত্তর ধারার সমষ্টি, একটু বুঝতে হবে কিন্তু। আবার বলি যে পদ সংখ্যা বাড়ার সাথে সাথে এর মান কমতে থাকে, মানে সংখ্যাটা ছোট হইতে থাকে, ছোট হতে হতে এমন হয় এই r টু দি পাওয়ার মান একবারে শূন্যের কাছাকাছি, মানে শূন্য হয়ে গেল মনে করো। সেই কারণে যদি আমি এখানে a 1 - 0 1 - r যদি লিখি তখন কি হয়ে যাবে? a/1 - r হয়ে যাবে না? a/1 - r হয়ে যাবে। এটা হচ্ছে গুণোত্তর দ্বারার, অসীম গুণোত্তর দ্বারার সমষ্টি সূত্র। এটা হচ্ছে কি অসীম গুণোত্তর দ্বারার সমষ্টি সূত্র। সুতরাং সমষ্টি সূত্রটা কোথায় থেকে এসেছে সেই ইয়াটা আমার বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে, যে পদ সংখ্যা যতই বাড়তে থাকে ততই মান কমতে থাকে, সেই শর্তে অসীম গুণোত্তর দ্বারা হবে। হ্যাঁ, এখানে যদি আমি এরকম হয় দ্বারাটা, একটু ভালো করে খেয়াল করো, 2, 4, 8, 16, এটা হচ্ছে r এর মান কত? 2। r এর মান দেখো <1, r এর মান 1 এর চেয়ে বড় যদি হয়, দেখো r এর মান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 2 হলো না? তো দুইটা কি 1 এর চেয়ে অবশ্যই বড়, এই দেখো দুইটা 1 এর চেয়ে বড় বলতেছি। আর আগেরটা কি ছিল? সাধারণ অনুপাত আর 1 এর চেয়ে ছোট হাফ। সুতরাং সেই ক্ষেত্রে লিখছিলাম কি, শর্তটা কি ছিল? r <1। সুতরাং এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে। অসীম গুণোত্তর দ্বারার জন্য এই শর্তটা প্রযোজ্য, এটার জন্য অসীম গুণোত্তর দ্বারা অঙ্ক হয়। তোমাদের বলবে কোন শর্তে অসীম গুণোত্তর দ্বারা পাবো, এই শর্তে আমরা অসীম গুণোত্তর দ্বারা পাবো যদি r এর মান মানে সাধারণ অনুপাত, সাধারণ পদ যদি পূর্ণ সংখ্যা হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 3 হয়, তখনই সেটা হবে না। কেন হবে না? দেখো, যদি n এর মান বাড়ে, এটা কি ছিল? দেখো এই যে এই ধারাটা কিভাবে লেখা যায়, 2 স্কয়ার 2 সরি 2 রূপে 1, 2 স্কয়ার 2 কিউব 2 এর উপরে 4, এভাবে বাড়তেছে না? দেখো ঘাত বাড়তেছে, মানে টু টু দি পাওয়ার n, এই টু টু দি পাওয়ার n টা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে। কোন সময় এটা বেনিশ হবে না, এটা আরো বাড়তে থাকবে। যদি বাড়তে থাকে তবে আমরা সেটা কতটুকু বাড়বে, অসীম পর্যন্ত সংখ্যা, সেটা কিন্তু শূন্য হবে না কোনোদিনই। সুতরাং সেই ক্ষেত্রে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি থাকবে না। যদি r এর মান
1 এর চেয়ে বড় হয়, অর্থাৎ r টু দি পাওয়ার n এর মান বাড়তেছে, দেখো 1 2 3 4 n এর মান বাড়তেছে, পদ সংখ্যা বাড়তেছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, তো মানও r টু দি পাওয়ার n এর মানও বৃদ্ধি পাচ্ছে। দেখো আগের চেয়ে 2 এর চেয়ে বড়, এর চেয়ে বড়, বড় বাড়তেছে, আর এটা কিন্তু কমতেছে। সুতরাং এখানে r লেস গ্রেটার দেন 1 যদি হয়, r এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, সাধারণ বা 2 3 4, সেই ক্ষেত্রে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি থাকবে না। ক্লিয়ার? দুইটা শর্ত, একটা হচ্ছে r এর মান কমবে, একটা হচ্ছে r এর মান বৃদ্ধি পাবে। এই দুই দিকে কিন্তু খেয়াল করতে হবে। সুতরাং আমি বেসিকটা কিন্তু আজকে বুঝাইলাম, একবারে মূল। তোমরা যদি এই ভিডিওটা আবার কয়েকবার দেখো, আমি আশা করি উপকৃত হবে সবাই। সুতরাং আমরা অসীম গুণোত্তর দ্বারার জন্য অঙ্ক আর শর্ত হচ্ছে r এর মান 1 এর চেয়ে ছোট হতে হবে, সেই ক্ষেত্রে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি থাকবে, না হয় অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি থাকবে না, কারণ সেটা অসংখ্য বড় সংখ্যা হয়ে যাবে যার সমষ্টি নেই। আশা করি এই তথ্যটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত আমি শেষ করব। আগামী ক্লাসে আমি এই অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি ডাইরেক্ট তোমাদের বইয়ের যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান নিয়ে আমি কাজ করব। আর তোমরা এই যারা ক্লাসটা দেখেছো আবার একটু দেখো, নাহলে বুঝবা না, কারণ বেসিকটা একটু কঠিন থাকে। যে শুরুটা কোথায় থেকে হলো, যে গণিতবিদ গাউস 1 2 3 4 5 6 লেখা শুরু করছিল, তারপর যোগ করতে বললো 100 পর্যন্ত, খুব সহজে সে যোগ করে দিল। তার মানে কি, যে কোনো বড় বড় সংখ্যা আমরা এই অসীম গুণোত্তর দ্বারা বা ধারার অঙ্কের মাধ্যমে সহজেই সমষ্টি বের করতে পারি। সেটা সসীম, সেই জন্য ধারা নির্ণয় করতে হবে, প্রথমে অনুক্রম, পরে ধারা। ধারা আবার দুই প্রকার, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। দুই পরপর দুটি পদ যদি অন্তর বা পার্থক্য একই হয়, সেটা হলো কি গুণোত্তর, সমান্তর দ্বারা। আর পরপর দুটি পদের পার্থক্য অনুপাত যদি একই হয়, সেটা হলো গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা আবার দুই প্রকার, সসীম গুণোত্তর দ্বারা, অসীম গুণোত্তর দ্বারা। অসীম গুণোত্তর দ্বারা কখন হয়, আমি একটা লাউ এর উদাহরণ দিয়েছিলাম, যে বারবার খণ্ড করতে হবে যা অসংখ্য হবে। সেই শর্তটা ভালো করে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমরা লাইভ ক্লাসে একটু বেশি বেশি অ্যাটেন্ড হও, সবাইকে একটু বলো লাইভ ক্লাসটা দেখতে, তবেই সব টিচার আরো সুন্দর করে পড়াবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।